রাজশাহীতে দ্বিতীয় দিনে হোটেল গ্র্যান্ড রিভারভিউ থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। শুরুতেই আপনাদেরকে হোটেলের ডাইনিং এরিয়াটা একটু ঘুরে দেখাচ্ছি। সকালে ঘুম থেকে উঠে হালকা কিছু খাওয়াটাই প্রেফার করি আমি, তাই শুরুটা কর্নফ্লেক্স দিয়েই করছিলাম। আমার কাছে ওনাদের সব কয়টা আইটেমই বেশ মজা লেগেছে, তবে মনে হয়েছে আইটেম কিছুটা বাড়ানো গেলে আরো ভালো হতো। আমাদের রুম থেকে বেরিয়ে এখানে কিন্তু বসারও ব্যবস্থা আছে। আমরা বর্তমানে আছি গ্র্যান্ড রিভারভিউ হোটেলে, যেটা একটা 4 স্টার মানের হোটেল। এখানে আমরা ডিলাক্স কিং রুমটা বুক করেছি। এই রুমটার রেগুলার প্রাইস হচ্ছে ৯,৮০০ টাকা, কিন্তু আমরা গোজায়নের মাধ্যমে বুক করাতে মাত্র ৬,৬০০ টাকাতেই রুমটা বুক করতে পেরেছি, ইনক্লুডিং ব্রেকফাস্ট।
চেক আউট করার পর আমরা রাজশাহীর কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখার সিদ্ধান্ত নিই। রাজশাহী যেহেতু সিল্ক সিটি নামে পরিচিত, তাই আমরা ঠিক করলাম রাজশাহীর বিখ্যাত সোপুরা সিল্ক ফ্যাক্টরি ঘুরে দেখা যাক, যেখানে রেশমের ঐতিহ্য নাকি এখনো জীবন্ত। আমরা এখন এসেছি রাজশাহীর সোপুরা সিল্ক ভিজিট করতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব, আমি আগেও সোপুরা সিল্ক ভিজিট করেছি, আজকে আপনাদের সাথে শেয়ার করব সোপুরা সিল্কে কিভাবে অ্যাকচুয়ালি সিল্কটা তৈরি হয়। কমপ্লিট পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, দেখি কতটুকু শেয়ার করা যায়। 1979 সালে প্রতিষ্ঠিত সোপুরা মিলস কিন্তু শুধু একটি ফ্যাক্টরি না, বরং একটি পর্যটন স্থল হিসেবেও বহুল পরিচিত, যেখানে পর্যটকরা রেশম তৈরির প্রতিটি ধাপ চোখের সামনে দেখতে পারেন এবং তাদের হাতে তৈরি প্রতিটা পণ্য এই শোরুম থেকেই ক্রয় করতে পারেন। এটা আমাদের হলো রেশম পোকা। ডিম থেকে যখন বাচ্চা ফুটায়, ফুটানোর পরে এরা 1 মাস ধরে, 1 মাস বা 40 দিন ধরে এখানে খাবে। খাওয়ার পরে আমরা এদেরকে যখন আর না খাবে, আঙ্গুলের লাল এরকম মোটা মোটা যখন হয়ে যাবে, তখন আমরা দেব ওই র্যাকে, ওই জায়গাতে যখন দিব, দেওয়ার পরে এর মুখের লালা দিয়ে আপনার হলো কি যে এই যে এটা উপরে যেটা আছে এটা হলো একটা মুখের আবরণ, লালার ভিতরে কিন্তু সুতা আছে। আমরা যখন এটাকে গরম পানিতে বয়লার করব, তখন আমরা সুতাটার মুখ বাইর করতে পারবো। আর এখন যদি আঙ্গুল দিয়ে টান দিই, তাহলে ফেসে ফেসে বাড়াই যাবে, এর কোনো সুতার কোনো মূল্য থাকবে না, সুতা হবে না। আচ্ছা, যখন আমরা বয়লার করব, বয়লার করার পরে তখন সুতার মুখ বাড়াই যাবে, তখন ওই সুতাটাকে মেশিনে ধরবো। মেশিনে ধরলে তলে থাকবে পানি আর উপরে থাকবে ওই কুয়াটা ভাসবে। আস্তে 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 মেশিন ঘুরবে, আর মনে করেন যে আপনার ওই ইয়েটা উঠে যাবে, সুতাটা মেশিনকে জুড়ে নেবে। জুড়ে নেওয়ার পরে যখন এই কুয়াটার যখন সুতাটা ফুরাই যাবে, তখন এর ভিতরে কিন্তু পোকা আছে, পোকাটা গরম পানি দিলে পরে মারা যাবে। যখন ওই পোকাটা, তখন আমরা তুলে ফেলে দেবো। আর যেটার বাচ্চা নিব, যেটার বাচ্চা নেবে, সেটা মুখ কেটে বাড়াই যাবে। মুখ কেটে বাড়াই গেলে পরে এই যে এইখানে আসে নেবার, মুখ কেটে বাড়াই গেলে পরে এই যে এরকম প্রজাপতি হয়ে বাড়াবে। প্রজাপতি হয়ে যখন বাড়াবে, তখন এদেরকে আবার আলাদা জায়গাতে পরিচর্যা করব আমরা। পরিচর্যা করার পরে আর নর্মাদি তখন বাচ্চা বের করতে হবে। বের করার পরে তখন ওদেরকে আলাদা ঘরে রাখতে হবে। ওই ঘরে কিন্তু কোনো লোক আর ঢুকতে পারবে না, যাই পরিচর্যা করবে তাই ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। আচ্ছা, তারপরে তখন হলো কি যে তখন ওরা মনে করেন যে একটা থাকার পরে ওরা এই ডিম দিবে, এই ভাগে ডিম দিবে। একটা পোকার ডিম কিন্তু এগলেন, আর এই পোকার ডিম থেকে এই র্যাকের এই সম্পূর্ণ মালগুলান তৈরি হয়েছে। আর হলো কি যে যেটার মনে করেন যে আমরা এই ডিম নিব, সেটার কিন্তু এই ভাগে মুখ কেটে বাইরে হয়ে যায়, এটা হবে। এই দেখেন এটার আর সুতার কোনো মূল্য নাই, কেটে দেবে, এখন শুধু কেটে দেবে। আর যখন আমরা যেটা ডিম না নিব, সেটার কিন্তু সুতা হবে। আর ডিম নিলে পারে আর সুতা হবে না। ডিম নিলে আমরা তখন নতুন প্রজন্ম তৈরি করব। লোকে অনেকে বলে যে তুঁত গাছের নাকি যে রেশম পোকা হয়, কিন্তু এটার ধারণা হলো গোটাটাই সম্পূর্ণরূপে ভুল। তুঁত গাছের পাতা হয় না, তুঁত গাছের পাতা ওকে প্রসেসিং করে নিয়ে এসে খাওয়াতে হয়। তুঁত গাছের কোনো পোকা হয় না। তুঁত গাছটাতে আমাদেরকে পরিচর্যা করে যত্ন সহকারে, আমাদের বাগান আছে এখানে, বাগানও আপনাদেরকে দেখাবো। পরিচর্যা করার পরে বাগানটা তৈরি করতে হয়। এটা হচ্ছে মম মারছে, এটা লাড়ে দেখেন, সমস্যা নাই। মোম দেওয়া হয়েছে না? মম দিয়েছে, মম, এই যে মম, হ্যাঁ এইটাই মম। এখন মমটা দেওয়ার কারণ হচ্ছে যে যখন আমরা কাপড়টা প্রসেসিং করব, তখন এই মমটা থাকবে। তখন আমরা কি ডিজাইন করব, নকশাটা করব, ওই নকশাটা আমরা তখন এই মমের উপর দিয়ে করতে পারবো। আর নাতে যখন গরম পানি দেবো, তখন তো এক কালার হবে, আর মমটা দিলে এক কালার আর হবে না, ওখানটাতে ডিজাইনটা হবে। হ্যাঁ, ওখানেই ডিজাইনটা হবে। এগুলেন সব মম মারা হয়ে গেছে। এই যে এটা আপনার হবে একদম গুনি গুনি পাতা, গোটাটাই পাতাটা হয়ে যাবে। হ্যাঁ, নিখুঁত ডিজাইন। এইসব ডিজাইন করতে সময় লাগে, অনেক সময় লাগে। আমাদের কারখানার ওয়াইফের পছন্দ হলে আবার ফুল, বলছে কাস্টমার আসবে, বিভিন্ন ফুল তুলবে, ছবি তুলবে, এর জন্য হলো এটা। এবার আসেন এই ঘরে,
এই যে গুঠি গুঠি মনে করেন যে বয়লার করবো এখানে গরম পানিতে, বয়লার করার পরে এখানে দেবো। এখানে দেওয়ার পরে মনে করেন যে এখান থেকে এই মেশিন চলবে, তখন সুইচ দিলে চলবে, সুইচ দিলে চলবে, তখন এই পানি থেকে খালি সুতা খালি মেশিনকে ধরাই দেবে, খালি ধরাই দেবে, আর কোনো কাজ নাই। হ্যাঁ, তখন এই পানিতে মনে করেন পানির পরে কুয়াটা ঘুরবে আর সুতাটা উঠে যাবে। পানির পর যদি না ঘুরে তাহলে সুতা তো খুব সূক্ষ্ম, সুতাটা কাটিয়ে যাবে, এই কারণে পানির পরে রাখা। তারপরে এই যে যেগুলেন হলো আপনার মোটা সুতা, মোটা সুতার কাপড় যেগুলেন একটু হয়, সেগুলেন হলো এই যে লেড়ে দেখেন এটা একটু মোটা আর মোটা চিকন আছে এটার মধ্যে। হ্যাঁ, এটা হলো যে আপনার মটকা কাপড় যেটা করে। এখন আমরা সামনে আগাচ্ছি, সেটা হলো তুঁত বাগান। জি জি জি, তুঁত বাগান। আপনারা তো সরজমিনে দেখছেন এটা তুতের গাছ, কিন্তু দেখেন যে তুতের গাছে কোনো পোকা আছে কি? পোকা মাছি মুসা কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তাহলে লোকে যে বলে যে তুতের গাছে পোকা থাকে, কি করে হয়? এটা হলো তুত বাগান। বড় বড় গাছ হয়ে যায়, এইসব পাতা ডেহর ডেহর কাটে ডেহর খাওয়াই। আমরা এবার যাবো কারখানাতে, কিভাবে কাপড় বানাচ্ছে, কাপড় বানান, এটা আমরা সরজমিনে দেখবো। এখানে হলো সুতা প্রসিং করছে, এখানে হলো সুতা প্রসিং করছে। এটাতে কিন্তু সুতা চলছে, এটা সুতা চলছে, এটা হলো একটা সুতা। তাহলে বুঝলেন যে কত চিকন সুতা। এখানে ললি বানাচ্ছে, এখানে ললি বানাচ্ছে। এই ললি বানাচ্ছে। তারপর সামনে আসেন, সামনে আগাও। এইখানে যতগুলো সুতা দেখতে পাচ্ছেন, এই সুতা কিন্তু আমার ওই মেশিন থেকে পর্যন্ত দেওয়া আছে। দেখেন সুতা, দেখেন সুতা বরাবর দেওয়া আছে। এটা হলো আপনার কাপড়ের যে লম্বা সুতা, যেটাই লম্বা সুতা। আর এখানে কাপড় বুনান চলছে, কিভাবে চলছে মেশিন। আমি এখানে চাকরি করি প্রায় 15 বছর ধরে। তারপরে বিভিন্ন লোকজনের সাথে সলা পরামর্শ করি, আমি দেখাই, এবং আমি যে দেখানোর পরেই যে আমার জ্ঞান চর্চা তাই না, আমি কাস্টমারের কাছেও কিছু শুনি, আমারও জ্ঞান চর্চা বাড়ে, অনেকটাই অভিজ্ঞতা বাড়ে। আমাদের এখানে এখন তো ডাল সিজন, এখন ব্যবসা কম। আপনারা যদি ঈদের মৌসুমে আসেন, ঈদের 10 থেকে 15 দিনের ভিতরে পরে যদি আসেন, তাহলে বুঝতে পারবেন যে সপুরার রূপটা কেমন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সপুরা সিল্কের সামনেই আছে সপুরা মঠ, অর্থাৎ একটি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান, যেটা মূলত একটি শিব মন্দির। শুনেছি এই মঠের পাশে বসতে ভিড় জমায় শত শত মানুষ। এলাকাবাসীর মতে প্রায় 300 বছর পুরনো এই মঠ। 1745 সালের পরে মুর্শিদাবাদ থেকে রাজশাহী এসেছিলেন কিছু ব্যবসায়ী এবং ধর্মচর্চায় নির্মাণ করেন এই মঠ। মঠের সাথে যেই পুকুরটা, সেটা মঠ পুকুর নামে পরিচিত। এই পুকুরে নাকি অনেকে প্রাচীন মুদ্রা, দামি মোহর এবং অলংকারও পেয়েছেন। ছোট থেকেই শুনেছি রাজশাহীকে শিক্ষানগরী বলা হয়, আর এই খেতাবের অন্যতম কারণ হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়। এবার আমরা রওনা হচ্ছি বাংলাদেশের অন্যতম প্রাচীন এই বিশ্ববিদ্যালয় ঘুরে দেখতে।
এই যে দেখতে পাচ্ছেন বিমান চত্বর, এখানে ডেকোরেশন পারপাসে যে বিমানটি রাখা হয়েছে সেটি মূলত আসল বিমান। বিমান বাহিনীর পূর্বে ব্যবহৃত একটি বিমানই এখানে সাজসজ্জার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। বিমান চত্বর থেকে কিছু সামনে আসলেই সবুজ গাছগাছালি আর পাখিদের কলকাকলিতে ভরপুর নতুন বাইপাস রোড। অবশেষে পৌঁছে যাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয় 1953 সালে স্থাপিত হয়েছিল। বাম পাশের গেটটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রবেশের মূল গেট। বিশ্ববিদ্যালয়ের এন্ট্রেন্স গেট পার করে একটু সামনে আসলেই বিশাল এক গোল চত্বরের দেখা মিলবে। গোল চত্বরের মাঝে একটি কবর রয়েছে, যেখানে শায়িত রয়েছেন 1969 সালের গণ অভ্যুত্থানের সময় পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে শহীদ ডক্টর মোহাম্মদ শামসুজ্জোহা। তিনি ছিলেন দেশের প্রথম শহীদ শিক্ষক এবং তার স্মৃতিকে অমর রাখতেই এই চত্বরের নির্মাণ। সামনে দেখতে পাচ্ছেন প্যারিস রোড। এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে জনপ্রিয় রোড। বিশ্ববিদ্যালয়ের এই সড়কটিকে প্যারিস রোড বলা হয় মূলত সৌন্দর্যের কারণে। এই সড়কটি গাছপালায় ঘেরা, সাজানো গোছানো এবং তুলনামূলক নিরিবিলি, যা অনেকটা ইউরোপের কোনো সুন্দর শহরের রাস্তার মতো। তাই তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালোবেসে এই রোডটির নাম দিয়েছেন প্যারিস রোড, কারণ এটি তাদের কাছে প্যারিস শহরের মতো রোমান্টিক ও আকর্ষণীয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সারাদিন ঘোরাঘুরি শেষে আমরা সোজা চলে যাচ্ছি ইরানি হালিম বাজার। যাদের ডালিম যদি আপনারা ট্রাই করেন, আপনারা যা সেই ডালিমের প্রেমে পড়ে যাবেন, এত মজা। সাহেব বাজার বড় মসজিদের ঠিক সামনেই মামা প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 8টা-9টা পর্যন্ত এখানে ওনার দোকান নিয়ে বসেন। এটা হচ্ছে রাজশাহীর ফেমাস ইরানি হালিম বাজার। আমি লাস্ট টাইম এখানে অর্ডার করেছিলাম চিকেন হালিম, কারণ লাস্ট টাইম বিফটা শেষ হয়ে গেছিল। এবার আলহামদুলিল্লাহ আমরা বিফটা পেয়েছি। এই যে বিফটা, ইরানি চিকেন ফুল পার্সেল দিন। রাজশাহী টুরিস্ট স্পটগুলোর মধ্যে এখন অন্যতম সদ্য নির্মিত মেহেরচণ্ডী রেলওয়ে ওভারপাস। ওভারপাসটি নির্মাণ করা হয়েছে রেললাইন পারাপারের ঝুঁকি কমাতে। মূলত আধুনিকায়ন ও নিরাপদ পরিবহন ব্যবস্থার চিন্তা থেকে এর নির্মাণ। এই যে আমরা চলে আসছি রাজশাহীর ফেমাস আম চত্বরে। এই যে দেখতে পাচ্ছেন আম। এই আমগুলি নাকি প্রতি বছর একবার করে রং করা হয়। সুপার ক্রাউডেড। রাজশাহী এসেছিলাম আমের সিজনে, তাই আম তো কিনতেই হয়। আম কিনতে চলে গিয়েছিলাম শালবাগান আম বাজারে। আর রূপালি কত করে? এত দাম? দাম তো কমছে, সবাই বলে 40 টাকা করে পাওয়া যায় এখন। আর ফজলি, এটা কি ফজলি? কই ওই যে ফজলি কত করে? আমরা ফাইনালি এই দোকানটা থেকে আম নিচ্ছি। এখানে দোকানের নাম কি? সিরাজ অ্যান্ড শাহ আলম ফল ভান্ডার। আমরুপালি, এই যে এগুলি 1 কেজি 80 টাকা করে পড়েছে। আমাদের রাজশাহীতে আজকের ব্লগটি প্রায় শেষের দিকে। ব্লগটি শেষ করার আগে আপনাদের সাথে মজার একটি খাবারের হোটেল শেয়ার করব। আমরা এখন রাজশাহীর ফেমাস একটা বাংলা হোটেলে এসেছি, বাবলু বাংলা খাবার হোটেল অ্যান্ড কালাই হাউস। এটা হচ্ছে ভেড়ার মাংস, মেরার মাংস, গরুর মাংস এসবের জন্য অনেক ফেমাস। দেখি আজকে কি কেনা যায় এখান থেকে। আমি আজকে প্রথমবারের মতো এসেছি এখানে। লোকাল একটা বাংলা হোটেল। এটা গরু, এটাও গরু, এটা মহিষ। ভেড়ার মাংস কোনটা? ওইটা শেষ হয়ে গেছে প্রায়। ও ওই যে ওখানে ভেড়াটা কালো ভুনার মতো না? কত? মহিষের মাংস কত? 160 টাকা হাফ, ফুল 300 পিস। আর এই একটা প্লেটের মধ্যে কতটুকু পোরশন থাকে? হাফে 6 পিস। আচ্ছা। 12 পিস। আর ভেড়া কত? ভেড়া হলো 200 টাকা বাটা, এটা হাফ মানে এক বাটি 200 টাকা। এক বাটি 200, ওই সেম 6 পিস থাকবে। একটা ভেড়া দেন, হ্যাঁ। একটা মহিষ দেন। এই যে বাবলু হোটেল, এটা হচ্ছে সিটি হাটে
শাহ মখদুম রাজশাহী বাইপাস রোড। কেনাকাটা শেষে খুবই ক্লোজ একজন বড় অপুর বাসায় গিয়ে খাবারগুলি আমরা খেয়েছিলাম। অ্যাকচুয়ালি ওদের খাবারের টেস্ট অনেক ভালো, আমার খুবই ভালো লেগেছিল। আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবসময়ের মতো বলছি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।